হ্যালো, আমি আম্মি বলছি। আমি তোমাদের আগের ভিডিওয় তরুণ সান্যালের লেখা বর্ণপরিচয় কবিতাটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এবার তাহলে এর প্রশ্নোত্তরগুলো বলবো। তো তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো, তোমরা এই কোয়েশ্চেনগুলো লিখে ফেলো এবং আমার উত্তরগুলো শুনে নাও। তারপরে তোমরা তোমাদের মতো করে এবং আমার উত্তর শুনে তোমরা উত্তরগুলো নিজেরা তৈরি করে নিও। তাহলে বসে পড়ো তোমরা। আমি শুরু করছি। বর্ণপরিচয় তরুণ সান্যাল, তার প্রশ্ন উত্তর। এক নম্বর, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, এখানে কিন্তু 10টা কোয়েশ্চেন আছে। তো একসঙ্গে 10টা কোয়েশ্চেন অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি 5টা কোয়েশ্চেন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তারপরে ভিডিওতে আবার তোমাদের 5টা কোয়েশ্চেন বলে দেব। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, একটি দুটি নীল বাস উড়ে আসছে, ছুঁয়ে যাচ্ছে হাওয়ায় শ্যাম্পুর হালকা গোলাপ বা ল্যাভেন্ডার জুঁই, এবং স্বর্গের ভাষা জলের ওপরে জলপাতে। ক, কার লেখা, কোন কবিতার অন্তর্গত? খ, একটি দুটি নীল বাস উড়ে আসছে ছুঁয়ে যাচ্ছে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? গ, আলোচ্য অংশে স্বর্গের ভাষা জলের ওপর জলপাতে বলতে কি বোঝাতে চেয়েছেন? ঘ, কবির বক্তব্য বুঝিয়ে বলো। ক, কার লেখা, কোন কবিতার অন্তর্গত? আলোচ্য অংশটি কবি তরুণ সান্যালের লেখা বর্ণপরিচয় কবিতার অন্তর্গত। খ, একটি দুটি নীল বাস উড়ে আসছে ছুঁয়ে যাচ্ছে, এই প্রসঙ্গে কবি নীলবসনা সুন্দরী মায়েদের কথা বলেছেন এবং তাদের বেশভূষায় দামি সেন্টের গন্ধ আর উড়ন্ত চুলে দামি শ্যাম্পুর গন্ধে চারিদিক ছড়িয়ে পড়ছে। নীলবসনা সুন্দরী মায়েরা উচ্চবিত্ত শ্রেণীতে বসবাস করেন। তাদের আচার আচরণে তাদের নিজেদের সামাজিক পরিচয় বা অবস্থান জাহির করা হচ্ছে। গ, আলোচ্য অংশে স্বর্গের ভাষা জলের ওপরে জলপাতে বলতে কি বোঝাতে চেয়েছেন? আলোচ্য অংশে স্বর্গের ভাষা জলের ওপরে জলপাতে প্রসঙ্গে কবি স্বর্গের ভাষা বলতে ইংরেজি ভাষাকে বুঝিয়েছেন এবং কথায় কথায় ইংরেজি বলে নিজেদের আভিজাত্য জাহির করতে ব্যস্ত সেই নীলবসনা উচ্চবিত্ত সম্প্রদায়ের মায়েরা। সাধারণের থেকে যে তারা সম্পূর্ণ আলাদা শ্রেণীর মানুষ, এই প্রচার দেখা যায় তাদের দামি বেশভূষা কথাবার্তায়। এবার আসছে ঘ, কবির বক্তব্য বুঝিয়ে বলো। আলোচ্য অংশে কবি দেশের ভবিষ্যৎ প্রজন্ম তথা দেশের নাগরিকদের প্রসঙ্গ তুলে আমাদের দেশের অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক বৈষম্যের কথা তুলে ধরেছেন। অর্থনৈতিকভাবে সচ্ছল উচ্চবিত্ত সম্প্রদায়ের শিশুদের মায়েরা তাদের দামি বেশভূষা কথাবার্তায় জাহির করার চেষ্টা করেন। তাদের আভিজাত্য, অর্থনৈতিকভাবে তারা সমাজের কোন শ্রেণীভুক্ত সেই প্রতিযোগিতা যেন অহরহ চলে তাদের মধ্যে। সাধারণ মানুষের থেকে যে তারা কতটা আলাদা সেটাই বোঝানোর চেষ্টা চলে তাদের মধ্যে। কবি খুব সুন্দর কিছু শব্দ চয়ন করে এর ব্যাখ্যা করেছেন। এবার আসছি 2 নম্বর, মায়েদের স্ট্যাটাস সিম্বল হয়ে পরিদেশ শিশু, বাবাদের আকাঙ্ক্ষা ও ব্যয় হয়ে ভারতের ভাবী শাসকেরা। ক, মায়েদের স্ট্যাটাস সিম্বল বলতে কি বোঝানো হয়েছে? খ, বাবাদের আকাঙ্ক্ষা ও ব্যয় বলতে কি বোঝানো হয়েছে? গ, ভারতের ভাবী শাসকেরা বলতে কবি কি বুঝিয়েছেন? ক, মায়েদের স্ট্যাটাস সিম্বল বলতে কি বোঝানো হয়েছে? কবি মায়েদের স্ট্যাটাস সিম্বল বলতে তাদের এবং তাদের শিশুদের পরিধানের দামি বেশভূষা, দামি টিফিন বক্স, দামি জুতো এবং কথায় কথায় ইংরেজি বলা, এসবই বোঝাতে চেয়েছেন। এইসব মায়েরা ছেলে মেয়েদের প্রশংসা করে তাদের নিজেদের সামাজিক অবস্থান কতটা উঁচুতে তা বোঝানোর চেষ্টা করেন। খ, বাবাদের আকাঙ্ক্ষা ও ব্যয় বলতে কি বোঝানো হয়েছে? বাবাদের আকাঙ্ক্ষা থাকে ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে পড়াশুনো করিয়ে বড় করে তোলা, যাতে ভবিষ্যতে সমাজে তারা প্রতিষ্ঠা পায়। বাবারা অনেক অর্থ খরচ করে এদের বড় করে তোলেন। এইসব ছেলেমেয়েরা প্রাচুর্যের মধ্যে মানুষ হয়, আর্থিক অসুবিধে বা অভাব তারা কোনোদিনই বুঝতে পারে না। গ, ভারতের ভাবী শাসকেরা বলতে কবি কি বুঝিয়েছেন? উচ্চবিত্ত শ্রেণীর সন্তানেরা যারা প্রচুর আর্থিক সুযোগ সুবিধে পেয়ে বড় হয়েছে, তাদেরই কবি ভারতের ভাবী শাসক বলে বর্ণনা করেছেন।
ভারতের ইতিহাসে দেখা যায় বেশিরভাগ শাসকেরাই উচ্চ শ্রেণীভুক্ত। নিম্নবিত্ত সমাজ থেকে উঠে আসা শাসকের সংখ্যা খুবই কম। তাই কবি উচ্চবিত্ত শ্রেণীর সন্তানদেরই ভাবী শাসকের ভূমিকায় দেখতে পেরেছেন, যারা সাধারণ মানুষের থেকে অনেক অনেক আলাদা। তাদের মানসিকতা, জীবনযাপন সব কিছুই অন্যরকম, যেখানে আর্থিক অভাবের কোনো স্থান নেই। এবার আসছি 3 নম্বর প্রশ্ন। দেউড়ির অনেক বাইরে বুকে চেপে ভাঙা স্লেট, বর্ণ পরিচয়, তালিমারা ছেঁড়া প্যান্ট, বুকের বোতামহীন সস্তা শার্ট, ঠেলে ওঠা পাঁজর কণ্ঠায় এক শিশু। ক। বুকে চেপে ভাঙা স্লেট বর্ণ পরিচয় বলতে কি বোঝানো হয়েছে? খ। বুকের বোতামহীন সস্তা শার্ট মেলে আর পাঁজর কণ্ঠায় এক শিশু বলতেই বা কি বোঝানো হয়েছে? গ। আলোচ্য অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। বুকে চেপে ভাঙা স্লেট বর্ণ পরিচয় বলতে কবি সমাজের নিম্নবিত্ত শ্রেণীর শিশুদের কথা বলেছেন, যাদের অর্থ নেই, আভিজাত্য নেই, আছে শুধু অভাব। যাদের বাচ্চারা পড়াশুনো করে ভাঙা স্লেটে স্কুলে পড়ে যায়, ছেঁড়া প্যান্ট, যাতে অসংখ্য তালিমারা থাকে। তাদের হাতে থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বই। তাদের অক্ষর জ্ঞানের প্রথম ধাপ পরিচয় হয় শিক্ষার সাথে। খ। বুকের বোতামহীন সস্তা শার্ট, ঠেলে ওঠা পাঁজর কণ্ঠায় এক শিশু বলতে কবি সমাজে শ্রমজীবী মানুষের অপুষ্টিতে ভোগা শিশুদের বোঝাতে চেয়েছেন। অভাবের সংসারে যাদের দুবেলা দুমুঠো খাবার সংস্থান নেই, যাদের গায়ে সস্তা বোতামহীন জামা, চোখে মুখে অভাবের ছাপ, পাঁজরের হাড় বেরিয়ে পড়েছে তাদের, অথচ এই সব মেহনতি মানুষেরা তাদের শ্রম দিয়ে সমাজের এবং সভ্যতার অগ্রগতি করে চলেছে, কিন্তু তাদের ছেলেমেয়েরা সমাজে খুবই অবহেলিত। গ। আলোচ্য অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। সমাজের অবহেলিত শিশুরা যারা নিম্নবিত্ত ঘরের সন্তান, যারা খুবই সাধারণ স্কুলে পড়ে, অভাবের মধ্যে যারা মানুষ হয়, তারা অধিকাংশ সময় বর্ণপরিচয়হীন হয়েই থাকে এবং চিরকাল তাদের সমাজের একপাশে থেকেই দিন কাটে। এরপর আসছি 4 নম্বরে। এইসব দেবদূতদের দেখে, এইসব ভবিষ্যৎ প্রভুপত্নীদের দেখে চিনে নিচ্ছে বর্ণপরিচয়। ক। এইসব দেবদূত বলতে কাদের বোঝানো হয়েছে? খ। এইসব ভবিষ্যৎ প্রভুপত্নী বলতে কাদের বোঝানো হয়েছে? গ হচ্ছে চিনে নিচ্ছে বর্ণপরিচয়। কারা কিভাবে বর্ণপরিচয় চিনে নিচ্ছে? এইসব দেবদূত বলতে সমাজের অভিজাত শ্রেণীর সন্তানদের কথা বলেছেন, যাদের পরনে দামি পোশাক, যারা দামি জুতো, দামি ব্যাগ আর টিফিন বক্স নিয়ে স্কুলে যাতায়াত করে। এইসব ছেলেমেয়েরা সমাজের উঁচু তলায় বসবাস করে বলে সব রকম সুযোগ সুবিধে পেয়ে বড় হচ্ছে। দারিদ্র্য বা অভাবের সঙ্গে তাদের পরিচয়ই নেই। সব মিলিয়ে এরা দেব শিশু। খ। এইসব ভবিষ্যৎ প্রভুপত্নী বলতে কাদের বোঝানো হয়েছে? এইসব ভবিষ্যৎ প্রভুপত্নী বলতে উচ্চবিত্ত শ্রেণীর সন্তানদের কথা বলা হয়েছে। কবির ধারণা এইসব শিশুরাই হবে ভবিষ্যতে রাষ্ট্রশাসক। কবি তাই এদের ভবিষ্যৎ প্রভু ও প্রভুপত্নী বলে সম্বোধন করেছেন। সমাজের সুবিধাভোগী উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষেরা। গ হচ্ছে চিনে নিচ্ছে বর্ণপরিচয়। কারা কিভাবে বর্ণপরিচয় চিনে নিচ্ছে? সমাজের অপর প্রান্তে যে অভাবী মানুষেরা তাদের শ্রমের বিনিময়ে সমাজকে উন্নত করে চলেছে, তারা কিন্তু চিরকালই বঞ্চিত, অবহেলিত। তারা কখনো সমাজের কাছে, রাষ্ট্রের কাছে সমান অধিকার দাবি করে না। তবে কবির বক্তব্য, এই অক্ষর জ্ঞানহীন মানুষকে অন্তত শিক্ষিত হতে হবে, সেই শিক্ষার অধিকার বা বর্ণপরিচয়ের অধিকার দিতে হবে। সমাজের এই বঞ্চিত শ্রেণীর শিশুরা তাদের সঙ্গে উচ্চবিত্ত শ্রেণীর পার্থক্য বুঝতে পারবে আর চিনে নেবে তাদের বর্ণপরিচয়। এবার এসছি 5 নম্বরে। প্রাসাদ ও বস্তি নিয়ে, প্রাচুর্য ও ক্ষুধা নিয়ে দেউড়ির ভিতরে বাইরে বয়ে যাচ্ছে একটাই কলকাতা। ক। প্রাসাদ ও বস্তি নিয়ে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? খ। প্রাচুর্য ও ক্ষুধা নিয়ে বলতেই বা কবি কি বোঝাতে চেয়েছেন? গ। আলোচ্য অংশের তাৎপর্য বলো। ক।
প্রাসাদ ও বস্তি নিয়ে কথাটা বলতে কবি কলকাতায় বসবাসকারী দু ধরনের মানুষের কথা বলেছেন। উচ্চবিত্ত সম্প্রদায় যারা প্রাসাদে বসবাস করেন, যাদের ছেলেমেয়েরা অনেক প্রাচুর্যের মধ্যে মানুষ হয়, যাদের স্বপ্ন পূরণ করতে কোনো বাধা থাকে না, এরা থাকেন কলকাতার শহরাঞ্চলে। আর এক ধরনের মানুষ যারা থাকেন বস্তিতে, অভাব যাদের নিত্যসঙ্গী, স্বপ্ন দেখেন তারা, কিন্তু অনেক বাবার যখন অনেক বাধার ফলে স্বপ্ন দেখেন তারা, কিন্তু অনেক বাধার ফলে সবসময় তাদের স্বপ্ন পূরণ হয় না। এই সব মানুষেরা থাকেন কলকাতা শহর থেকে অনেক দূরে। প্রাচুর্য ও ক্ষুধা নিয়ে বলতেই বা কবি কি বোঝাতে চেয়েছেন? প্রাচুর্য ও ক্ষুধা নিয়ে এই কথাগুলি বলতে কবি দুটি বিপরীত চিত্র তুলে ধরেছেন। প্রাসাদে বসবাসকারী লোকের প্রাচুর্যের অভাব নেই, তারা প্রচুর সুখ স্বাচ্ছন্দ্য সুযোগ সুবিধে উপভোগ করেন। প্রাচুর্যের মধ্যে আছে স্বপ্ন পূরণের আনন্দ বিনা বাধায়। আর বস্তিতে বসবাসকারী মানুষ ক্ষুধা বা অভাব নিয়ে বাঁচেন। অভাব অনটনকে সঙ্গী করে তারা স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্ন পূরণ হয়তো হয় না। কলকাতার মধ্যেই এই প্রাসাদ ও বস্তির সহাবস্থান চোখে পড়ে। হচ্ছে আলোচ্য অংশের তাৎপর্য বলো। শহর কলকাতার দুই বিপরীত চিত্র চোখে পড়ে। একদিকে প্রাসাদ ও প্রাচুর্যে ভরা কলকাতা, আর অন্যদিকে বস্তি ও ক্ষুধায় ভরা মানুষ। উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষ অনেক সুযোগ সুবিধে উপভোগ করে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করে, আর নিম্নবিত্ত সম্প্রদায় অভাব অনটনের মধ্যে বড় হয়ে স্বপ্ন দেখার আনন্দ পান, কিন্তু অধিকাংশ সময় সে স্বপ্ন বাস্তবায়িত হয় না। অর্থনৈতিক অসাম্যে ভরা সমাজ ব্যবস্থার এক বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে আলোচ্য অংশে। যাদের হাড় ভাঙা পরিশ্রমে গড়ে ওঠে আধুনিক সভ্যতা, তাদেরই দিন কাটে অভাব অনটনে। আচ্ছা, আমি তোমাদের এই 5টা প্রশ্নের উত্তর বলে দিলাম, তোমরা এগুলো দেখে নাও, দেখে নিয়ে তোমরা তোমাদের মতো করে লেখো। আর যে পরবর্তী 5টা প্রশ্নের উত্তর আমি তোমাদের পরের ভিডিওতে দিচ্ছি। তোমরা আপাতত এটা তৈরি করে ফেলো, আমি আবার পরের ভিডিওটা নিয়ে আসছি। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো তোমরা।